নমস্কার, আমি সৌম্যজিৎ রায়। প্রতিভা ম্যাগাজিনের পক্ষ থেকে প্রতিভাত অনুষ্ঠানের জন্য আছি এখানে ইম্পা হাউসে। প্রফেসর রে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। এখন কথা বলবো নাম ভূমিকায় যিনি কাজ করেছেন সেই শ্রদ্ধেয় অভিনেতা প্রদীপ বসুর সঙ্গে। আমি প্রদীপ বসু। আমি ছোটবেলা থেকেই অভিনয় করছি, প্রায় 60-65 বছরের অভিনয়ের অভিজ্ঞতা আমার। আমি বিভিন্ন নাটকে অভিনয় করেছি, আমার নিজস্ব নাটকের ইউনিট আছে, সেই ইউনিটের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি অভিনয় করেছি এবং অভিনয়টাই আমার পেশা। সেই জন্যে এখানে যখন আমাকে ডাকে বললেন যেরকম একটা চরিত্র অভিনয় করতে হবে, আমি খুব আগ্রহের সঙ্গে রাজি হয়েছিলাম এবং সত্যি আমার এই কাজটা করে খুব ভালো লাগছে। প্রদীপবাবু, কিছুদিন ধরে এই অভিযোগ উঠছে যে আমাদের বাংলা সাহিত্যের জগতে সেভাবে কোনো মানুষজন সেরকম ছাপ রাখতে পারছেন না, বা তেমন কোনো ব্যক্তিত্ব আসছেন না যার প্রভাবে নবপ্রজন্মের লেখক বা লেখিকারা উদ্বুদ্ধ হতে পারে। তো আপনার কি মনে হয় এর পেছনে কি কারণ, যে কারণে এরকম হচ্ছে? আসলে বর্তমান যুগের যেরকম অবস্থা, আমরা ওই কি বলবো, এই যে আমাদের মুঠোফোনের আন্ডারে আমরা মুঠোফোনের বস হয়ে গেছি আর কি। সব যে কোনো জিনিস, যদিও এটা খুব কাজের জিনিস, প্রয়োজনীয় জিনিস, কিন্তু প্রয়োজনের থেকে বেশি এখনকার ছেলেমেয়েরা অপ্রয়োজনীয় ইউজ করে। এই যে ইনস্টাগ্রাম, সবচেয়ে যেটা লাগে যে আগে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কোনো কিছু খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য আমরা চিঠি লিখতাম। সেই চিঠি লেখার অভ্যেসটা আমাদের চলে গেছে। আমরা একটা মোবাইল ফোন নিয়ে কাউকে অভিনন্দন জানাচ্ছি, কাউকে দুঃখ জানাচ্ছি, কাউকে ভালোবাসা জানাচ্ছি। আমাদের সেই চিঠির আঘাতটা, সেই পুরোনো জিনিসটাই চলে গেছে। আমরা বুঝতে পেরেছি যে আমরা চিঠি লিখে করতাম আর কি। আমাদের বাবা মাকে দেখেছি, আমাদের আগের জন্মের দেখেছি তারা চিঠি লিখে। বর্তমানে এই যে মোবাইল ফোন এসছে, এর ফলে আমরা সেই চিঠি লেখাটা একটা আর্ট। এত সুন্দর সুন্দর সাহিত্যিক বনপুরের চিঠির ওপরে কত সুন্দর সুন্দর গল্প আছে, চিঠির আকারে গল্প। সেই জিনিসটাই আমরা ভুলতে পেরেছি এই মোবাইল ফোনের জন্য। আমার তো মনে হয় যে এখনকার ছেলে মেয়েদের, বিশেষ করে বাবা মাকে এইটা ছেলে মেয়েদের বোঝানো উচিত যে বাবা, মোবাইল ফোনটার সব দরকার আছে, মোবাইল ফোনের দরকার বর্তমানে অবশ্যই আছে, কিন্তু সেই দরকারের বাইরে মোবাইল ফোন নিয়ে বসে থাকা বা মোবাইল ফোন ঘাঁটাটা উচিত নয়। এটা বাবা মাদের বোঝানো উচিত। বা ছেলে মেয়েদের বলবো, এখনকার যারা ক্লাস 9-10 ছাত্রছাত্রীরা, তারা নিশ্চয়ই বুঝবে যে বাবা মারা কি বলতে চাইছে। এই মোবাইল থেকে অনেক বিপদও ঘটে, যেগুলো কাগজে আমরা দেখি, সেই জিনিসগুলো না ঘটলেই না হলেই ভালো। সেই জন্য বাবা মাদের বিশেষ করে এই সমস্ত স্কুলের ছেলেমেয়েদের মোবাইল ফোন দিয়ে যতটা পারে দূরে রাখার চেষ্টা করা। তাদের নিজেদের গল্প, নিজেরা তাদের কথা বুঝিয়ে যে কি করে তাদের সমস্যা হলে নিজেরা তাদের বোঝান, নিজেরা তাদের বুঝিয়ে বলুন, সমস্যার সমাধানের চেষ্টা করবেন। মোবাইল ফোন দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা না করা, এইটাই এখনকার। আর এখনকার সাহিত্য এটিও সেই এখন এই মোবাইল ফোনেরই উপরে নির্ভর করে সব সাহিত্য গল্প সৃষ্টি হয়েছে। আগেকার দিনের যে গল্প লেখকরা ছিল, সাহিত্যিকরা ছিল, তাদের কত সুন্দর সুন্দর গল্প ছিল, সাহিত্য সৃষ্টি করেছিলেন তারা। সেইগুলোকে যদি এখনকার ছেলেমেয়েরা পড়ানো যায়, তাদের যদি সেই ইন্টারেস্টটা তাদের মধ্যে গ্রো করা যায়, যে তাহলে কিন্তু তারা, আমার মনে হয়, মোবাইল দেখা থেকে, কারণ সাহিত্য এমন একটা জিনিস সবাইকেই নাড়া দেওয়া, প্রত্যেকেরই প্রয়োজন। সাহিত্য শুধু গল্প না, সাহিত্যের মধ্যে শিক্ষার অজস্র জিনিস আছে, যেগুলো আমাদের ছেলে মেয়েদের বোঝানো উচিত, বা তাদেরও বলবো তোমরাও এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এই চলচ্চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে হাবলু নামে ছেলেটি, যার সঙ্গে আপনার পরিচয় হলো, সে যেমন স্মার্টফোনের দুনিয়া থেকে তার একটু দেখতে গেলে সে পুরনো দিনের মানুষের মতো করে বাস করে। যদি আমরা একটু যান্ত্রিক দিক থেকে এখনকার আমাদের মনটাকে একটু পুরাতন দিকে নিয়ে যাই,
তাহলে সেই পুরোনো দিনের যে প্রভাবশালী মানুষরা যারা বড় বড় কীর্তি করে গেছেন তেমন আমরা আবার হতে পারবো? অবশ্যই, অবশ্যই। কারণ পুরোনো দিনের যে একটা সেই কথা আছে না, ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, ঠিক ঠিক। তো সেই পুরোনো জিনিসকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি বোঝাতে পারি বর্তমান প্রজন্মকে, তাহলে কিন্তু অনেক উপকার হয়। বিশেষ করে এই বর্তমান এই বিজ্ঞানের যুগে সেই পুরোনো বিজ্ঞান প্রয়োজন, বিজ্ঞানের উন্নতি প্রয়োজন, বিজ্ঞান উন্নত হোক সবাই চাই। কিন্তু তাই বলে পুরোনো জিনিসকে বাদ দিয়ে আমরা শুধু বিজ্ঞানকে নিয়ে বাঁচবো, আধুনিকতা নিয়ে বাঁচবো, সেটা ঠিক না, উচিত না। আমাদের পুরোনো জিনিসটাকে, বিশেষ করে আমাদের ভারতীয় সংস্কৃতি, পুরোনোর একটা আলাদা কদর আছে, আমরা যেটাকে মানে মেনে এসেছি এতকাল। আশা করি এখনকার ছেলেমেয়েরা সেই জিনিসটা উপলব্ধি করে, যে পুরোনো আমাদের বাবা মাদের আমলে, আমাদের পূর্বপুরুষদের আমলে যে পুরোনো জিনিসগুলো আমরা দেখেছি, শুনেছি, পড়েছি, জেনেছি বিভিন্ন লোকের কাছ থেকে, আমাদের বাবা ঠাকুরদাদের মুখ থেকে, সেইগুলো যে মিথ্যে নয়, সেইগুলো যে তার মধ্য দিয়েও যে নতুন কিছু জানা যায়, সেইটা বোঝা উচিত এখনকার ছেলেমেয়েদের। আমি বলবো যে তোমরা সেই জিনিসটা করো। আমি বারণ করছি না যে মোবাইল দেখে, মোবাইল 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 অনেক কাজের জিনিস, কিন্তু সেই কাজটুকু ছাড়া মোবাইলটা না use করাই, তার জন্য যদি আমাদের বই পড়তে হয়, গল্প শুনতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে মিশতে হয়, সেটাও অনেক ভালো। তাতে আমার মনে হয় অনেকটা এগিয়ে যাওয়া যাবে বর্তমান সংস্কৃতি বা বাংলা বা হিন্দু সংস্কৃতি পুরোটাই। অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা। এবং প্রতিভাত অনুষ্ঠান যেটি হচ্ছে সেই দর্শকদের জন্য আপনার কি বিশেষ বার্তা আছে যা আপনি দিতে চাইবেন? অবশ্যই বলবো। এবং যেহেতু ম্যাগাজিনের নাম প্রতিভা, আমি আশা করবো সেই প্রতিভা দিন দিন আরো বিকশিত হোক, এবং এর সম্পাদক থেকে শুরু করে এর কর্মচারী যে কেউ আছে, যারাই আছে, প্রত্যেকেই যেন মানে তাদের আন্তরিক দিয়ে দিয়ে এই প্রতিভাকে আরো প্রতিভাত করে তোলেন, আমি সেইটাই আশা করছি। আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই এই সাক্ষাৎকারের জন্য। আমার সবচেয়ে ভালো লাগছে এইটা যে আমি আমার মতো একজন অভিনেতার সাক্ষাৎকার নিচ্ছেন আপনারা। এটা আমার কাছে সত্যি একটা আহ, ভালো লাগার জায়গা। আমি এতটা আশা করিনি কোনোদিন, এবং নিজেকে এত বড় অভিনয় বা অভিনেতাও ভাবিনি যে আমার সাক্ষাৎকার কেউ নেবে বিনয় সম্বন্ধে। এই জন্য আমার আরো বেশি ভালো লাগে। এই পত্রিকার সমস্ত সম্পাদক মহাশয়কে এবং পত্রিকাটি প্রকাশ করার পিছনে যারা আছে, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়েছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ।